ভয়ঙ্কর হয়ে উঠছে ডেল্টা ভ্যারিয়েন্ট। সীমান্ত জেলাগুলোতে বাড়তি সতর্কতা, বাড়ছে সংক্রমণ হার। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস সিইসি। জনশক্তি রপ্তানির নতুন দেশ সার্বিয়া, চাহিদায় ডাক্তার, নার্স ও দক্ষ কর্মী। অগ্রিম কর দেয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ব্যবসায়ীদের, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পৃথক করার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, আউটসোর্সিংয়ে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয়, লাখ লাখ তরুণ তরুণী হয়ে উঠছেন উদ্যোক্তা। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, সংক্রমণ ঠেকাতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভাইরাসের বিস্তার রোধে লকডাউন নিশ্চিতভাবে কার্যকর করার তাগিদও তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন নবী। করোনা ভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা আলফা, বেটা ও গামা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি ভয়ঙ্কর। দেশের প্রথম এই ভাইরাসটি শনাক্ত হয় ৮ই মে। ৩রা জুন পর্যন্ত ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে ৪০টিতেই ভারতীয় ধরন মিলেছে আইইডিসিআর এর গবেষণায়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, রাজশাহী ও খুলনা বিভাগে অধিকাংশ জেলায় সংক্রমণের হার ২৪ থেকে ৬০% মধ্যে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী সহ সীমান্তবর্তী কয়েকটি জেলায় লকডাউন বা বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। যদিও কারিগরি কমিটি আগে থেকেই সর্বাত্মক বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছিল, কিন্তু নানা কারণে তা কার্যকর হয়নি। আমরা করোনার পেছনে দৌড়াই, আমাদেরকে কিন্তু করোনা ঠেকাতে হলে করোনার সামনে থেকে তাকে ঠেকাতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে এটা একটা মারাত্মক ঝুঁকির দিকে আমরা যাচ্ছি। ২০% মানেই এইটাকে আমাকে ৫%-এর নিচে কমিয়ে আনতে হবে যদি আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে চাই। জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গেল এক সপ্তাহে ২২টি জেলায় সংক্রমণ শনাক্তের হার ২০%-এর বেশি। এর মধ্যে নড়াইল, টাঙ্গাইল, নোয়াখালী, নাটোরের মতো জেলাগুলো সীমান্তবর্তী নয়। একইভাবে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃত্যুও বাড়ছে। এই পরিস্থিতিতে ভাইরাসের বিস্তার রোধেই একমাত্র সমাধান বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমাদের চেষ্টাটা হবে সংক্রমণ যাতে কোনো ক্রমেই যেখানে আছে সেখান থেকে না ছড়ায়। এই ২২টি জেলাকে সম্পূর্ণভাবে আমাদেরকে কিন্তু লকডাউনের আওতায় আনতে হবে। লকডাউন মানে স্ট্রিক্ট লকডাউন। এই লকডাউনটা একটা উপজেলায় হতে পারে, একটা জেলায় হতে পারে, একটা ইউনিয়নে হতে পারে, একটা ওয়ার্ডেও হতে পারে। সুতরাং এইটার দায়িত্ব দিতে হবে সিভিল সার্জন সাহেবকে। উপজেলা পর্যায়ে কন্ট্যাক্ট ট্রেসিং, অ্যান্টিজেন টেস্ট ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাড়ানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। যাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং এর মাধ্যমে পাবো তাদেরকে কোয়ারেন্টাইনই নিতে হবে, সেটা অফিসিয়াল কোয়ারেন্টাইন হতে হবে। একটা হলো মানুষকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আরেকটা হলো স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে এসব জেলায় অক্সিজেন, হাইফ্লো নেজাল ক্যানোলা এবং চিকিৎসা সরঞ্জাম সহ সক্ষমতা বাড়ানোর পরামর্শও তার। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। একদিনে রাজশাহী, সাতক্ষীরা, ঠাকুরগাঁও ও চাঁপাইনবাবগঞ্জে ১৬ এবং যশোরে ৩ জনের মৃত্যু হয়েছে। সীমান্ত জেলাগুলোর হাসপাতালে বাড়ানো হয়েছে শয্যা সংখ্যা। সংক্রমণ রোধে রাজশাহী মহানগরীতে ১ সপ্তাহের সর্বাত্মক লকডাউন চলছে। সাতক্ষীরায় দ্বিতীয় দফায় চলছে আরও ১ সপ্তাহের লকডাউন। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রাজশাহী মেডিকেলে করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ৩৯.০৭%। মহানগরীতে চলছে ৭ দিনের সর্বাত্মক লকডাউন। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই লকডাউন এটা একটা খুবই কার্যকরী একটা পন্থা। ইনশাআল্লাহ এটা যদি ২ সপ্তাহ থাকে, এটা অবশ্যই ইনশাআল্লাহ কমলে আমাদের রোগী কমে গেলে
ইনশাআল্লাহ একটা পরিস্থিতি উন্নত হবে। সাতক্ষীরায় মারা গেছে 4 জন। করোনা ওয়ার্ডের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এই জেলায় চলছে দ্বিতীয় দফায় 7 দিনের লকডাউন। ঠাকুরগাঁয়ে করোনা সংক্রমিত 4 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমে 11.26%। যশোর জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 3 জন। শনাক্তের হার 27%। 24 ঘন্টায় নওগাঁয় নতুন করে আক্রান্ত 61 জন। শনাক্তের হার 26.29%। নাটোরে কঠোর লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণের ঊর্ধ্বমুখী। শনাক্তের হার 60 থেকে 50% ওঠানামা করছে। মোংলায় সংক্রমণ বেড়ে 58% দাঁড়িয়েছে। কঠোর বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। একই চিত্র কুষ্টিয়া পৌর এলাকায়ও। দিনাজপুরে শনাক্তের হার 32.20%। খুলনা জেলায় রোববার থেকে 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। সদর হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে করোনা ডেডিকেটেড করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। করোনার চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়ে ও উপসর্গে জীবন দিয়েছেন 158 চিকিৎসক। এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। আর স্বাস্থ্য খাত নিয়ে টিআইবি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে করোনায় দৈনিক সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে 14.12%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। দেশে করোনা সংক্রমণের 462তম দিন আজ। দীর্ঘ এই সময়ে রোগীদের সেবায় নিবেদিত চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে সংক্রমিত ও উপসর্গে এ পর্যন্ত 158 জন চিকিৎসক মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অসংখ্য। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রণোদনা ও ক্ষতিপূরণ দেয়ার দাবি তুলে ধরেন বক্তারা। প্রণোদনা ও ক্ষতিপূরণ বিষয়ে হেলথ ডিজি বলেন, 467টি হাসপাতালের তালিকা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে অনেকেই তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে জমা না দেয়ায় কাজ বিলম্বিত হচ্ছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্প্রতি প্রকাশিত টিআইবি প্রতিবেদন দুঃখজনক বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। জনগণের কাছে স্বাস্থ্য খাত নিয়ে মিথ্যাচার করা হয়েছে উল্লেখ করে নিজেদের সফলতা ও কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। টিআইবি এখানে ঘরে বসে একটা সুন্দর এয়ার কন্ডিশন রুমে বসে তারা বলল যে আমরা কোনো রকমের এই শনাক্তের কোনো ব্যবস্থাই করিনি, অথচ 500টা ল্যাব আমাদের শনাক্ত কাজে রয়েছে। আমরা কোনো চিকিৎসার ব্যবস্থা করি নাই, অথচ 15,000 বেড চিকিৎসায় পাচ্ছে। তারা বললো আমরা ঠিক মতো লকডাউন করতে পারি নাই, অথচ এখনো কিন্তু লকডাউনের কার্যক্রম যেখানে প্রয়োজন সেখানে করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মারা গেছে 39 জন। মৃতের সংখ্যা 13,071। একদিনে শনাক্ত হয়েছে 1,637। মোট শনাক্ত 8,24,486। নতুন 2,108 জন সহ সুস্থ হয়েছে 7,64,024। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বাড়ছে। আগের দিনের চেয়ে বেড়ে হয়েছে 14.12%। মৃত্যুহার 1.59 ও সুস্থতার হার 92.67%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 3টি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে মনোনয়ন বোর্ডের সভায় 3 প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়। শেষ দিন পর্যন্ত রেকর্ড সংখ্যক মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। দলের 94 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। সিলেট 3 আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী, ঢাকা 14 আসনের আসলামুল হক এবং কুমিল্লা 5 আসনের আব্দুল মতিন খসরুর মৃত্যুতে ওই আসনগুলো শূন্য হয়। প্রার্থী কোন দলের তা বিবেচ্য নয়, সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সার্কিট হাউসের সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি বলেন, করোনার কারণে নির্বাচন পেছানো হয়েছিল, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলেও পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দিতে হচ্ছে।
নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। প্রার্থী কোন দলের, কোন মতের, কোন বর্ণের, কোন ধর্মের, এটা একেবারেই বিবেচ্য বিষয় নয়। আমরা জানি প্রার্থীকে, যে প্রার্থীর যে সমস্যা এবং প্রার্থীর নির্বাচন প্রচারণার জন্য তার যতটুকু আইনগত এবং বিধিগত যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় তাদের পাশে থাকবো। জনশক্তি রপ্তানির নতুন দেশ হতে যাচ্ছে সার্বিয়া। দেশটি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, গাড়ি চালক সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ কর্মী নিতে চায়। এর মধ্যে 9 জন ভারী যানবাহন চালককে পাঠানো হয়েছে দেশটিতে। সার্বিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি করা গেলে অর্থনীতির চাকা আরও গতিশীল হবে বলে মনে করছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো। মানিক শিকদারের রিপোর্ট। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। ৮৮,৩৬১ বর্গ কিলোমিটারের দেশটিতে জনসংখ্যা মাত্র ৮৮ লাখ। অর্থনৈতিক সূচকে উচ্চ মধ্যম আয়ের দেশ। প্রাকৃতিক সম্পদ, রূপবৈচিত্র্যের পাশাপাশি ভাষা সংস্কৃতিতেও আছে বৈচিত্র্য। সার্বিয়াতেই খুলতে যাচ্ছে জনশক্তি রপ্তানির নতুন বাজার। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 9 জন শ্রমিক পাড়ি দিয়েছেন সার্বিয়ার উদ্দেশ্যে। আমরা যে পথ রচনা করলাম, এ পথটি প্রসারিত হবে, দীর্ঘতর হবে। অনেক ভাই বোন তাদের চাকরি পাবে। দক্ষ কর্মী, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, বিভিন্ন পেশার মানুষ সদ্যোগেও কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছে। নতুন এই শ্রমবাজার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। দেশটির চাহিদায় দক্ষ ও অভিজ্ঞ কর্মী, হাই স্কিল ওয়ার্কার্স, এবং কেউ কেউ এর মধ্যে ছিল অন্য অন্য দেশে কাজ করে ফিরেছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষ কর্মীর অভাবে বিভিন্ন সময় পিছিয়ে পড়তে হয়। তাই দক্ষ জনশক্তি গড়ার তাগিদ দিচ্ছেন তারা। যে সেক্টরেই যাক, তাদের যদি দক্ষতা না থাকে, আমরা এই যে মিডল ইস্টে কিংবা অন্যান্য দেশে যে এইভাবে লোক কর্মী পাঠায়, সেটা আমরা করতে পারবো না। এ বিষয়ে আমাদের কিছুটা দক্ষতা থাকতে হবে। এই প্রসেসগুলোকে আরো সহজ করা এবং দ্রুততর করা যায় কিভাবে, সেগুলোর বিভিন্ন উপায় এবং কৌশলগুলো নিয়ে আমরা কাজ করছি। ইউরোপের দেশগুলোতে নতুন বাজার সৃষ্টি করা গেলে অর্থনীতিও নতুন গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিকল্প মার্কেট যদি আমরা ইউরোপকে আমরা টার্গেট করতে পারি, নিঃসন্দেহে আমাদের এই দেশের অর্থনৈতিক ভিত্তি আরো মজবুত হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অগ্রিম কর দেয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। এদিকে উদ্যোক্তা সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পৃথক করার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও ক্ষুদ্র উদ্যোক্তারা। আর ভ্যাট নীতি যথাযথ বাস্তবায়ন হলে কর্পোরেট ট্যাক্স 20 থেকে 22% হতো বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট আলোচনায় জিডিপি প্রবৃদ্ধি সহ বাজেটের বেশ কিছু প্রাক্কলন বাস্তবায়ন চ্যালেঞ্জ বলে মনে করেন বক্তারা। অর্থনীতির বিভিন্ন ঝুঁকি বেরিয়ে এসেছে। কর্পোরেট ট্যাক্স কমানো ও বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানো সহ পিছিয়ে পড়া মানুষের জন্য সরাসরি নীতি সহায়তার দাবি তাদের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আলাদা করারও তাগিদ দিয়েছেন কেউ কেউ। যে সমস্ত খাত এখানে রয়েছে তার মধ্যে দুর্বলতম ছিল দুঃখজনকভাবে, সেটি হচ্ছে যে স্বাস্থ্য খাত। সেটির বাস্তবায়নের হার কিন্তু 25% মতো। স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ইন্ডাস্ট্রিতে বিশেষ মিডিয়ামটা এত ব্যাপক ডেফিনেশন, 2 কোটি থেকে 25, 30, 40, 50 কোটি থাকে। ইনকাম হওয়ার আগে তো অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা না, এবং আপনারা জানেন যে আমাদের এখানে বড় বড় অনেক প্রতিষ্ঠান রয়েছে, তাদের শত শত কোটি টাকা রাজস্ব বোর্ডে আটকে আছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান কেউ কেউ। ছিল কৃষি শ্রমিক ও রেমিটেন্স কর্মী সহ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নীতি সহায়তা বৃদ্ধির দাবিও তাদের। যে প্রণোদনা যাই আছে 5 বছরের জন্য করলে ভালো হতো। আমরা তো সংসদে আছি মানুষের যে চাহিদার কথাগুলো আছে সেগুলো ব্যক্ত করার জন্য, সেগুলোকে তুলে ধরার জন্য। কিন্তু আমরা যদি সেই প্রক্রিয়ার সাথে আমরা যদি সম্পৃক্ত না থাকি, তাহলে সেই বিষয়গুলো কেন আসবে? আমরা একটা ট্যাক্স যদি আমরা বাড়াই বা কমাই, সেটা কি আমরা যারা স্মল ক্ষুদ্র তাদের জন্য কিন্তু একই জিনিস করি। আমার মনে হয় যে আমার এখন সময় এসেছে যে আমাদের সেক্টরাল, আমাদের আইটেম ওয়াইজ নীতি বানানো। এদিকে ভ্যাটের সম্ভাবনা কাজে লাগালে কর্পোরেট ট্যাক্সের হার কমানো যেতে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী। কর্পোরেট ট্যাক্স আরো কমানো যেতে হয় যদি আমরা ভ্যাটটাকে, আমরা কালেকশনটাকে
আমরা কাজে লাগাতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারিনি। এছাড়া ইন্টারনেটে ট্যাক্স নিয়ে ব্যবসাকে ডিজিটাইজ করা গেলে রাজস্ব আরও বাড়বে বলে মত আইসিটি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ক্রমবিকাশমান আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় এখন লাখ লাখ তরুণ তরুণী পরনির্ভরশীলতা কাটিয়ে নিজেরাই হয়ে উঠছেন এক একজন উদ্যোক্তা। ঘরে বসেই অর্জন করছেন বিপুল বৈদেশিক মুদ্রা। আউটসোর্সিং নিয়ে আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। প্রথাগত চাকরি আসলে শুধু প্রফেশন হতে পারে না, তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং ডেফিনেটলি এটা একটা অনেক বড় এরিয়া। কাজী দ্রোহী রহমান লেখাপড়া করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এরপর বড় দুটি প্রতিষ্ঠানে চাকরিও করেছেন 7 বছর, কিন্তু সৃজনশীল কর্ম আর নিজেই কিছু করার তাগিদ অনুভব করতেন সব সময়। তাই চাকরি ছেড়ে নেমে পড়েন ফ্রিল্যান্সিংয়ে। মাত্র 5 বছরে শুধু নিজেই নন, সফলতার আলো ছড়িয়েছেন আরও অনেকের মাঝে। প্রাথমিক পর্যায়ে আসলে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে। 7-8 মাস আমি কোনো কাজই পাইনি। তারপর আমি খুবই কম মূল্যে হয়তো কাজ পেলাম, প্রজেক্ট পেলাম, সেটা শেষ করলাম। এভাবে 2-1টা করতে করতে আমার আসলে বেশ ভালো লাগলো সেক্টরটা। ঘরে বসে বিশ্বের নানা প্রান্তের ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাজ করেন তিনি। তার সৃজনশীল ও উদ্ভাবনী কর্ম অনুসরণ করছে বিশ্বের অনেক তরুণ তরুণী। ফ্রান্সের একটা কোম্পানির জন্য আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। ওরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে ওরা রিসার্চের কাজ করে। অস্ট্রেলিয়ার ইনভেস্টর রিলেটেড রিসার্চ করে। 3টা প্রজেক্ট করেছি ওদের জন্য। আউটসোর্সিংয়ে সফল এমন অনেকের মধ্যে যশোরের শাহনুর শরীফের খ্যাতিও দেশ বিদেশে। 36 বছর বয়সী এই তরুণ গেল 9 বছরে 8টি অ্যাপ বানিয়েছেন। টপ রেটেড ফ্রিল্যান্সার হিসাবে আয় করছেন লাখ লাখ ডলার। 50 জন আমার হাতে ট্রেইনড আপ হয়েছে। এটা সোসাইটির প্রতি আমার কন্ট্রিবিউশন। freelancer.com থেকে আমি মোটামুটি 3 কোটি টাকা মতো ওখানে আমি উপার্জন করছি। প্রতিভার সাফল্যকে নিজের মধ্যে আটকে রাখতে চাননি শাহনুর, তাই বেশ কজন তরুণ তরুণী নিয়ে গড়ে তুলেছেন একটি টিম, যারা দেশ বিদেশে নানা ব্যক্তি প্রতিষ্ঠানের কাজ করছেন। আমেরিকার ট্রান্স ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আছে, ওরা এগ্রিকালচার নিয়ে কাজ করে, তো ওদের সফটওয়্যার সাপোর্ট আমি দিই এবং ওদের সফটওয়্যার আমার হাতে বানানো। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় আগ্রহীদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, বেসিস। এ খাতে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা দেখছে সংগঠনটি। এদেরকে যদি আমরা আউটসোর্সিং ইনভলভ করতে পারি, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে, অপরদিকে তারা কিন্তু দেশের অর্থনীতিতেও শক্তিশালী একটি ভূমিকা তারা রাখতে পারবে। চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হিসেবে তৈরি হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ বাস্তবায়নে বিপিও বা আউটসোর্সিং হতে পারে সবচেয়ে বড় ক্ষেত্র। তথ্য প্রযুক্তিতে আমাদের দক্ষ মানব সম্পদ গড়ে উঠুক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় বন্ধ বহু রেস্তোরাঁ, কাজ হারিয়েছে 40% কর্মী, 6 মাসের প্রণোদনা দাবি মালিক সমিতি। দেশে টাগবোট তৈরি করছে নৌবাহিনী, ড্রেজার স্থানান্তরে গতি বাড়বে জানালেন প্রতিমন্ত্রী। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিএনপি পরিকল্পিতভাবে প্রশ্নবিদ্ধ করছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি দলটিকে ক্ষমতা পাগল বলে আখ্যায়িত করেন। বিএনপি একের পর এক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করছে। তাদের বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশন তাদের ভাষায় নিরপেক্ষ হবে, তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন, তাদের নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো। আসলে বিএনপি নিজেরাই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করছে পরিকল্পিতভাবে। হোটেল রেস্তোরাঁর মান অনুযায়ী ভ্যাটের হার নির্ধারণ, ইএফডি মেশিন স্থাপন এবং 6 মাসের জন্য প্রণোদনা প্রদান সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে স্বল্প সুদে ঋণ প্রদান এবং অনলাইন ডেলিভারি নীতিমালা প্রণয়নেরও দাবি জানান সংগঠনের নেতারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন।
মহামারী করোনার অভিঘাতে ক্ষতির মুখে হোটেল রেস্তোরাঁ খাত। প্রথম দিকে তো বন্ধই ছিল, এরপর সীমিত পরিসরে খুললেও কমেছে বেচা বিক্রি। এরই মধ্যে চাকরি হারিয়েছে বহু রেস্তোরাঁ কর্মী। রাজধানীর বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এখন খুব একটা ভিড় নেই। 2-4 জন আসলেও ফাঁকা পড়ে আছে বেশিরভাগ টেবিল। অল্প কাটিয়া বেতন আমাদের তো সংসার চলবে না। সব স্ট্যান্ড যাও কম বেশি বেতন আছে, আমাদের কোনো বেতন নাই। কাস্টমার না হইলে আমাকে কোনো পকেটে কোনো পয়সাও আসে না। করোনায় গ্রাহক কমলেও কমেনি খরচ। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ সবই গুনতে হচ্ছে আগের মতোই। তাই বাধ্য হয়েই কমাতে হয়েছে লোকবল। লোক ছাঁটাই করতে বাধ্য হয়েছি। আমরা এখন অর্ধেক লোক নিয়ে কাজ করছি। ঘর ভাড়া আছে, কারেন্ট বিল, পানি বিল, গ্যাস বিল, ব্যাড ট্যাক্স। খরচ হচ্ছে আমরা 40,000 টাকা, বিক্রি করতেছি 20,000 টাকা। দুপুরে পুরানা পল্টনে প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় হোটেল রেস্তোরাঁ খাতের নানা সমস্যা তুলে ধরে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংকট সমাধানে এ খাতের জন্য এক গুচ্ছ দাবি তুলে ধরেন তারা। হোটেল রেস্তোরাঁ খাতকে একাধিক মন্ত্রণালয়ের অধীনে না রেখে একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে নিয়ে শিল্পের মর্যাদা দিতে হবে। ব্যবসা টিকিয়ে রাখতে মান অনুযায়ী হোটেল রেস্তোরাঁয় ভ্যাটের হার নির্ধারণ, ইএফডি মেশিন স্থাপন, ভ্যাট কর্মকর্তাদের অসৌজন্যমূলক আচরণ বন্ধ সহ বেশ কিছু দাবি জানান নেতারা। আমরা যারা প্রতিনিধিত্ব করি রেস্টুরেন্ট মালিক সমিতি, তৃণমূলের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমাদেরকে 15% বাদ দিয়ে ফ্ল্যাট 5% করে দিবে। বাংলাদেশ ব্যাংকের হোটেল রেস্তোরাঁ খাতে লোন অনুমোদন দেওয়ার বিষয়ে নির্দেশনা নীতিমালা সংশোধন করার জন্য অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে 60,000-এর বেশি হোটেল রেস্তোরাঁয় প্রায় 30 লাখ মানুষের কর্মসংস্থান। এরই মধ্যে 40% কর্মী কাজ হারিয়েছেন, আর বন্ধ হয়েছে 30% রেস্তোরাঁ। হোটেল রেস্তোরাঁ খাতের কর্মকর্তা কর্মচারীদের 6 মাসের প্রণোদনা প্রদান করতে হবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে উন্নত প্রযুক্তির 10টি টাগ বোট। আগামী 2 বছরের মধ্যে বোটগুলো তৈরির কাজ শেষ করবে নৌবাহিনী। এর ফলে ড্রেজার স্থানান্তরে গতি বাড়বে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী। দীপু শিকদারের রিপোর্ট। উন্নত দেশগুলোতে জাহাজ বিকল হলে টেনে নেওয়া সহ গুরুত্বপূর্ণ আরও কিছু কাজে টাগবোটের ব্যবহার হয়। এবার নারায়ণগঞ্জে নৌবাহিনী শিপইয়ার্ডে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তির টাগবোট তৈরি হতে যাচ্ছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী নেভাল শিপইয়ার্ডে নির্মাণ কাজের উদ্বোধন করেন। নৌবাহিনীর উন্নত টাগবোট তৈরি করতে সক্ষম বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীর নাব্যতা রক্ষা করার জন্য যে ড্রেজারগুলো ব্যবহার হবে সেখানে টাগবোটগুলোর খুবই প্রয়োজনীয়তা, এবং তাদের চালিকা শক্তি হচ্ছে এটা। নৌ পরিবহনের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের এই ধরনের টাগবোট আরও প্রয়োজন আছে। বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই তৈরি করা হবে 10টি টাগবোট। এখানে আমাদের নিজস্ব ডিজাইনার ইঞ্জিনিয়ার আছে, তারা এগুলোর তদারকি করবে এবং এটা পুরা যে জাহাজগুলো তৈরি করা সেটা সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধান হবে। এখানে কোনো বিদেশি কোম্পানির কেউ থাকবে না। সামনের দিনে দেশে তৈরি জলযান বিদেশি রপ্তানির বিষয়েও আশাবাদ জানান নৌবাহিনীর এই কর্মকর্তা। করোনা মহামারীর ভিতরে আমরা কিন্তু। দীপু শিকদার, 21 টেলিভিশন, নারায়ণগঞ্জ। করোনাকালে রাজধানীতে বেড়েছে শিশু শ্রমিকের সংখ্যা। গত 1 বছরে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে শিশুরা। দারিদ্র্য ও স্কুল বন্ধ থাকায় বাধ্য হয়েই শিশুদের কাজে পাঠিয়েছে পরিবারগুলো। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেয়া এবং দরিদ্র শিশুদেরকে সহযোগিতায় সরকারকে আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। 13 বছরের মোহাম্মদ, বাবা মা আর 2 ভাই 1 বোনের সংসার। করোনায় 1 বছরেরও বেশি সময় স্কুল বন্ধ। এখন বাবার সাথে ওয়ার্কশপে কাজ করে। আরেক ভাইকে বাসের হেল্পারের কাজ দিয়েছেন তাদের বাবা। খুলে নেই, স্কুল বন্ধ ছিল সব। এবারে দোকানে বসেছিলাম। স্কুল বন্ধ, গাড়ির লেগে দিয়ে দিছি। কি আর এক ছেলে তো এই লগে থাকে। করোনাকালে মোহাম্মদের মতো অনেক শিশুই এখন ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হয়েছে। কেউ আবার বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি। সংকটে টিকে থাকতে শিশুদের কাজে দিয়েছে দরিদ্র পরিবারগুলো। স্কুল বন্ধ হওয়ার পরে বাপে কাজে লাগাই দিল। সকাল 7টায় যাই, 12টা, তারপর 11টা যাই। কামছি হবে বেতন দেয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশে 70 থেকে 80 লাখ শিশু শ্রমিক আছে, যদিও শিশুদের নিয়ে পূর্ণাঙ্গ কোনো জরিপ নেই। করোনায় শিশুদের নিয়ে কাজ করা এনজিওগুলোর তেমন কোনো উদ্যোগ নেই। স্কুল খোলার জন্য
আপনার যা যা করতে হয়, এখন শিশুদেরকে যদি ভ্যাকসিন করতে হবে আমাদের। গ্রামে যদি আমরা এই নিরাপত্তা বেষ্টনীর আওতাটা বাড়াতে পারি, শিশুদেরকে টার্গেট করে মধ্যে রেখে, তাইলে কিন্তু আমার মনে হয় শিশুরা ওখানে থাকবে। আইএলওর সবশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 16 কোটি 80 লাখ শিশু নানাভাবে শ্রম বিক্রি করছে। 2006 সালের শিশু সনদে 14 বছরের কম বয়সী শিশুদের সার্বিক শ্রম এবং 18 বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। শিশু শ্রম আইন 2018 বলছে 14 বছরের নিচে কোনো শিশুকে শিশু শ্রমে বাধ্য করা অথবা শিশু শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। একবার যারা কাজে যোগ দিয়েছে তাদের স্কুলে ফেরার সম্ভাবনাও কম। তবে শিশুদের স্কুলে ফেরা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। 4 বছরের কারাবাস, মাথার ওপর ধর্ষণ, নারী নির্যাতন, ডাকাতি সহ 49টি মামলা। তবে একটি মামলারও বাদী খুঁজে পাওয়া যাচ্ছে না। কারা করলো এসব মামলা? বাদী খুঁজতে তাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন ভুয়া মামলাকারীদের কঠোর শাস্তি হওয়া উচিত। শাকেরা আরজুর আরেকটি রিপোর্ট। রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মানব পাচার সহ বিভিন্ন অভিযোগে 49টি মামলা করে একটি চক্র। একটি মামলায় জামিন হয় তো আরেক মামলায় সোন অ্যারেস্ট। এভাবে 1465 দিন কারাবাস। তবে একটি মামলারও বাদী খুঁজে পাওয়া যায়নি। এই বিবেচনায় তিনি বেশ কিছু মামলা থেকে খালাস পান। আমি বিচার চাই। আমি সর্বশান্ত হয়ে গেছি। আমার সবার পরিবার পরিষদ দিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের মামলা আসলে আদালতের নজরে আনবেন তিনি। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ মামলা করারও পরামর্শ দেন তিনি। প্রতারক চক্র যারা মানুষের নামে ভুয়া মামলা করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সকল ব্যক্তির বিরুদ্ধে মামলা দিতে পারে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। যিনি ভিকটিম তাকে বলবো উনি ক্ষতিপূরণের মামলা করেন। এদিকে বাদীর অস্তিত্ব খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কাঞ্চনের আইনজীবী। তদন্ত দিলেই তখন বাদীকে খুঁজে বের করলে আসল ঘটনা রহস্য উন্মোচন হবে যে কারা এই মামলা একের পর এক মামলা করেছে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, মহাপরিচালক র্যাব, ঢাকা পুলিশ কমিশনার সহ 40 জনকে বিবাদী চাওয়া হয়েছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অনুপ্রবেশকালে নৌকাডুবি, নাফ নদী থেকে 2 শিশুসহ 3 রোহিঙ্গার মরদেহ উদ্ধার। ভারতে সংক্রমণ কমলেও থামছে না মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় প্রাণহানি আরও 4000। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সড়ক পরিবহন আইন 2018-এর 21টি ধারা সংশোধনের দাবি জানিয়েছে কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। তেজগাঁয়ে মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, বিদ্যমান আইনের অনেক ধারা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক স্বার্থ বিরোধী। প্রচলিত আইন আরও ভারসাম্যপূর্ণ ও ব্যবসা বান্ধব করার আহ্বান জানান তারা। একই সাথে সড়কে চালকদের হয়রানি, ড্রাইভিং লাইসেন্স পেতে ভোগান্তি দূর করার দাবি জানান মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতারা। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে এক নারী ও 2 রোহিঙ্গা শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের খারাংখালীর নাফ নদীতে এক নারী ও 2 শিশুর মৃতদেহ পানিতে ভাসার খবর পায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এগুলো রোহিঙ্গাদের মৃতদেহ বলে শনাক্ত করা হয়েছে। তারা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে নাফ নদীতে নৌকা ডুবে বা অন্য কোনো কারণে মারা যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা শাখাওয়াত আলী লালুকে গ্রেফতার করা হয়েছে। তিনি সংগঠনটির আইটি বিশেষজ্ঞ।
পুলিশ জানায় শুক্রবার রাতে একটি মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সাখাওয়াত আলী 2012 সালে তার আত্মীয় আরিফ মামুনের মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হন। পরে চাকরিচ্যুত মেজর জিয়া সহ অন্যদের নিয়ে জঙ্গি তৎপরতা চালান। 4 বছর সিরিয়ায় থেকে গত মার্চ মাসে দেশে ফেরেন তিনি। খুলশী থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থার সুফল পাচ্ছে না নগরবাসী। তাদের অভিযোগ, বৃষ্টিতে নগরের অলিগলির রাস্তাঘাটে সৃষ্টি হয় জলাবদ্ধতা, জলমগ্ন হয়ে পড়ে বাসাবাড়ি সহ হাটবাজার। সিটি মেয়র বলেছেন দুর্ভোগ ঘোচাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভারী বৃষ্টি হলেই নগরীর চরপাড়ায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, জলমগ্ন হয়ে পড়ে বাসাবাড়ি। রান্নাঘরে পানি জমে থাকায় এভাবেই রান্না করতে হয়। পানির জন্য ঘর থেকে বেরোন যান, ঘরের জিনিসপত্র যা আছে সব খাটের উপরে উঠায় রেখে দিছি, তাও ঘরেও পানি করতেছে নানান রকম। শুধু চরপাড়া না, বৃষ্টি হলেই শেহরা, চামড়াগুদাম, বাগমারা, পলাশপুর, মাসকান্দা, নয়াপাড়া, কেওয়াটখালী সহ 10 থেকে 12টি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা বলছেন শত কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা করার পরও কমেনি দুর্ভোগ। উন্নয়ন করতেছে কিন্তু ওই সুফলটা আমরা পাচ্ছি না। গড়তে বাড়ি পেতেছে না, খাওয়া দাওয়ার খুব সমস্যা। পানির জন্য রান্না বান্না করতে পারি না, ঘরের কাজকর্ম করতে পারি না, কাজ করতে পারতেছি না, অফিস আদালতে বের হইতে পারতেছি না, বাজার হাট করতে পারতেছি না। বৃষ্টি হইলে আমাদের এই রাস্তার পানি এই ওয়ার্কশপের ভিতরে ঢুকে পড়ে। গত 5 বছরে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে 100 কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। সিটি মেয়র বলছেন দুর্ভোগ ঘোচাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। খালগুলো আমাদের দখল হয়ে যাবার কারণে আমরা সেগুলো এখনও সেইভাবে আমরা জলাবদ্ধতা নিরসন করতে পারিনি। তবে আমাদের মহাকর পরিকল্পনা অনুযায়ী খালগুলো দখলমুক্ত করা, খালগুলোকে পুনর্নির্মাণ করা। শুধু কথা না, দ্রুত জলাবদ্ধতা থেকে মুক্তি চায় ময়মনসিংহ নগরবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক খবর। সৌদি আরব হজ পালনকারীর সংখ্যা সীমিত রাখার সিদ্ধান্ত নেয় এবছরও বিদেশি নাগরিকরা হজ করতে যেতে পারছেন না। সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য ও হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবছর মোট 60,000 মুসলিমকে হজ পালনের অনুমতি দেওয়া হবে। জটিল কোনো রোগে আক্রান্ত ব্যক্তি হজ পালনের অনুমতি পাবেন না। সম্ভাব্য হাজির বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। সৌদি সরকারের নির্দেশনা মতে হজ পালনে ইচ্ছুক ব্যক্তির করোনার টিকা নেওয়া থাকতে হবে সৌদি আরব সফরের 14 দিন আগে থেকে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আচরণবিধি ভাঙায় সাকিবের শাস্তি, 3 ম্যাচ নিষিদ্ধ। ইউরো ফুটবলে তুরস্ককে হারালো ইটালি, রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। এবার খেলার খবর। আবাহনী মোহামেডান ম্যাচে আচরণবিধি ভঙ্গায় 3 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ জানিয়ে 2 দফা স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হয়েছে। আবাহনী মোহামেডানের ম্যাচে নিজের বোলিংয়ের সময় আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব। পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্টাম্প উপড়ে ফেলেন। ইউরো চ্যাম্পিয়নশিপ ফুটবলে রাতে বেলজিয়ামের প্রতিপক্ষ রাশিয়া।
বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়াম অধিনায়ক এডেন আজার খেলতে পারবেন কিনা তা এখনও অনিশ্চিত। তবে ক্যাম্পে যোগ দিয়েছেন চোটকে সঙ্গী করেই। 2020-21 মৌসুমেও অধিকাংশ সময় ছিলেন মাঠের বাইরে। ম্যাচ ফিটনেস এখনও শতভাগ নয় তার। প্রত্যাশার চাপ থাকলেও সিদ্ধান্ত মূলত প্রধান কোচের উপর দিয়ে ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী আজার। এদিকে নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়েই শুরু করতে চায় রাশিয়া। আর বি গ্রুপে বেলজিয়ামের অন্য দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও ফিনল্যান্ড। শেষ করব রোবট তৈরির খবর দিয়ে। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বরিশালের আগৈলঝড়ার 3 শিক্ষার্থী। সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র তারা 3 জন। এ ধরনের উদ্ভাবনী কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। টেলিভিশনে রোবট সোফিয়াকে দেখে উদ্বুদ্ধ হন উত্তর সিহিপাশা গ্রামের একাদশ শ্রেণীর ছাত্র শুভ কর্মকার। 2020 সালে রবিন নামে একটি রোবট বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। ভদ্রপাড়া গ্রামের 10ম শ্রেণীর ছাত্র শাওন কোভিড আক্রান্ত রোগীর কাছে ওষুধ ও পথ্য নিয়ে যাওয়ার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে একটি রোবট তৈরি করেন। এর কিছুদিন পর একাদশ শ্রেণীর আরেক ছাত্র সুজন পাল 40,000 টাকা খরচ করে বঙ্গ নামে আরও একটি রোবট তৈরি করেন। তো ওই রোবট সোফিয়াকে দেখে আমার একটা রোবট তৈরির চিন্তা ভাবনা মাথায় আসে। ও রোগীর বেডের কাছে গিয়ে চিকিৎসা সহায়তা দিতে পারে। সে বাংলা, ইংরেজি, আঞ্চলিক সহ বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। রোবটেরা বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে পারে এবং আগুন ও গ্যাস লিকেজ হলে সংকেত দিতে পারে। শিক্ষার্থীদের এমন সফলতায় গর্বিত বিদ্যালয়ের শিক্ষক ও তাদের প্রতিবেশীরা। শুভ কর্মকার ক্লাস 7 থেকেই এই বিজ্ঞান মনস্ক। একটা ছেলে গ্রামের মধ্যে রোবট করছে, অনেক সুন্দর। সরকার যদি সহযোগিতা করে আর সে বড় কিছু হবে। দেশ বিদেশের লোক আইতে আসে, এই রোবট দেখতে আসে, খুব ভালো লাগে। উৎসাহ পেলে এই ক্ষুদে বিজ্ঞানীরা একদিন আরো ভালো কিছু করবে। মেধাবী এই শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মেধাবী তরুণদেরকে আমরা অবশ্যই প্রমোট করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে খোঁজ নিয়েছি। স্থানীয়রা বলছেন, পৃষ্ঠপোষকতা পেলে নতুন নতুন উদ্ভাবনে অনেক দূর এগিয়ে যাবে এই তরুণরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়ঙ্কর হয়ে উঠছে ডেল্টা ভ্যারিয়েন্ট। সীমান্ত জেলাগুলোতে বাড়তি সতর্কতা, বাড়ছে সংক্রমণ হার। উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশ্বাস সিইসি। জনশক্তি রপ্তানির নতুন দেশ সার্বিয়া, চাহিদায় ডাক্তার, নার্স ও দক্ষ কর্মী। অগ্রিম কর দেয়ায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ব্যবসায়ীদের, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পৃথক করার তাগিদ। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।